দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি মিনিস্টার স্মার্ট এসি নিবেদিত দেশ ভাবনা। এই মুহূর্তের বাংলাদেশে আজ আমরা আলোচনা করব দেশের তেল, গ্যাস, বিদ্যুৎ সংকট এবং সমাধানের পথ আসলে কোন দিকে সে বিষয়ে। টকশোর পুরোটা জুড়েই আজ থাকছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর এম শামসুল আলম এবং তার বিশ্লেষণ জানবার প্রয়াস থাকবে নিশ্চয়ই। ডক্টর শামসুল আলম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের দেশ ভাবনা এই মুহূর্তের বাংলাদেশে। দর্শক, আপনারা এটি মিনিস্টার স্মার্ট এসি নিবেদিত দেশ ভাবনা দেখছেন। স্যার, আমি শুরুতে একটু সহজভাবে জানতে চাই যে সংকটের আসলে শুরুটা কোথায়? বাংলাদেশের গ্যাস বিদ্যুৎ সংকট আসলে কবে থেকে শুরু হয়? আমরা কি হঠাৎই এই সংকটে পড়েছি কিনা, নাকি গত এক দশকেরও বেশি সময় ধরে আমরা হাবুডুবু খাচ্ছি এই সংকটে? সংকট আসলে আকস্মিকভাবে আমরা পড়িনি, আমরা সংকটের মধ্যেই ছিলাম এবং সংকট সমাধানের ব্যাপারে কোনো উদ্যোগ অতীত থেকেই নেওয়া হয়নি। এবং যা হয়, রোগ হলে চিকিৎসা যদি সঙ্গে সঙ্গে হয় তাহলে রোগ উপশম হয়, দেহর ক্ষতি কম হয়, মানুষ ক্ষতির শিকার কম হয়। আর যদি চিকিৎসা না হয় তাহলে সেই রোগী খুব ছোট বা উপেক্ষা করার অবস্থা থেকে গুরুতর পর্যায়ে চলে যায়। তা আমাদের জ্বালানি সংকটের যে আলামতগুলো শুরু হয়েছে সেখান থেকে আমরা সংকট সমাধানের উপায় খুঁজিনি। অথচ আমরা এই খাত উন্নয়নের জন্য প্রচুর টাকা খরচ করেছি, উন্নয়নের নামে নানা কথাবার্তা হয়েছে, সংস্কার করেছি, এই খাত ভেঙে চুরে তছনছ করে ফেলেছি। কিন্তু সমস্যা আমরা যত এইটা নিয়ে ঘাটাঘাটি যত বেশি করেছি, তত সমস্যা ঘনীভূত হয়েছে, তত বিপর্যয় চরমে পৌঁছাইছে। আজকে পৌঁছাতে আপনি আজকে এই বিষয় নিয়ে আলোচনায় বসেছি। নতুন সরকার ক্ষমতায় এসেই এই অবস্থায় হুঁচট খেয়েছে বলবো না, তার এই অবস্থার জন্য প্রস্তুতি থাকার কথা। সরকারে যারা আসছে তারা তো আর এই দেশের থেকে অন্য গ্রহণতে বিচ্ছিন্নভাবে আসেনি, তারা আমাদের মধ্য থেকেই এসছে, তারা এই অবস্থাগুলো জানে এবং সরকারে আসলে তাদের এই অবস্থা ফেস করতে হবে। সুতরাং কী করণীয়, কী করা দরকার, তাদের ভাবনায় থাকার কথা। কিন্তু মোটা দাগে যদি স্যার একটু জানতে চাই যে আমাদের প্রধানত সমস্যাগুলো তো চিহ্নিত করা আছে, নাকি সেগুলো চিহ্নিত করা নেই? চিহ্নিত করা সরকারের টেবিলে চিহ্নিত করা আছে বা সরকারের দলিলপত্রে চিহ্নিত আছে তা বলা যাবে না। সরকারের মধ্যে যে আছে সে ব্যক্তিগতভাবে কি দেখছে, সেটা প্রধানমন্ত্রীর কথাই বলুন আর বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর কথাই বলুন, সেটা কিন্তু ভিন্ন কথা। কিন্তু সরকার অ্যাজ অ্যান ইনস্টিটিউশনালি এই জিনিসটা নিয়ে কী ভাবছে, সেই ভাবনা দেখতে হলে আতঙ্কিত হতে হয়। কিন্তু গ্যাসের চাহিদা তো দিন দিনই দেশে বাড়ছে। সেই জায়গাটায় গ্যাসের চাহিদার প্রশ্নেই যদি আসে, দেখেন 72-73 সালে তেলের চরম সংকট হয়, আপনার মনে পড়ে? শুনেছেন, তখন তো আপনার হয়তো জন্মই হয়নি বা হলেও ছোট থাকবেন। তো সেই তেল সংকটে সরকার নামক প্রতিষ্ঠানের চৈতন্য উদয় হয়েছে বলে মনে হয় না। আজকে যদি সেটা বলি, সেই তেল সংকটের সময় কনসেশনাল রেটে $3 কনসেশনাল পার ব্যারেলে, মানে পার টনে কম নেওয়া হয়েছিল সৌদি আরব থেকে। আচ্ছা, সেই $3 পার টনে সেটা আত্মসাৎ করা হয়েছিল এবং সেই আত্মসাতে 3 আমলা ছিলেন এবং সেই ব্যাপারটি সাক্ষী যে তাদের মধ্যে কেউ না একজন আমার জানার মধ্যে বেঁচে আছে। এবং সেখানে চুরির অন্যতম প্রধান যে ছিলেন, তিনি বিগত সরকারের সবচেয়ে শীর্ষ ক্ষমতাধর ছিলেন, রাজনীতিগতভাবে শীর্ষ ক্ষমতাধর ছিলেন এবং সরকারের সমস্ত কলাকৌশল তিনি নিয়ন্ত্রণ করেছেন। তিনি সেই চোরের মধ্যে একজন ছিলেন এবং এই কথাবার্তা সেই সময় সরকারের যারা এইসব কাজকর্মের মধ্যে জড়িত ছিলেন, যিনি তদন্ত করেছিলেন, এটা তদন্ত রিপোর্ট ডিপ্লোম্যাটিক ব্যাগে হাতে হাতে নিয়ে সরকার প্রধানের হাতে দিয়েছিলেন। তারপরেও তার কোনো কিছু হয়নি। তিনি শেষ জীবনে মৃত্যুর আগ পর্যন্ত সরকারে বহাল তবিয়তে অত্যন্ত ক্ষমতাধর ব্যক্তি হিসেবে থেকে গেছিলেন। সংকট আসলে এই কারণে,
সেই তেল সংকটটাকে এভাবে কাজে লাগানো, যেখানে মানুষ জ্বালানি সংকটে ভয়ানক বিপর্যয়ের মধ্যে আছে, তেল ছাড়া আর কিছু ব্যবহার নেই, সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশ, অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, অবকাঠামো শেষ হয়ে গেছে, টাকা পয়সা কিচ্ছু নেই, ওষুধ কিনতে পারে না, খাদ্য যোগান দিতে পারে না। 1973 দুর্ভিক্ষ হয়েছে। তখন এসব দেখে এই দেশের প্রতি সহানুভূতিশীল হয়ে যে দেশ পার্টনে $3 দাম কম নিয়ে টাকাটা দেখাইছে যে খরচ হয়ে গেছে, বাঁচায় তাদের হাতে দিয়েছে, সে টাকা আত্মসাৎ হয়ে গেল। সমস্যা তো সেইখান থেকে। কিন্তু এই লুটপাট শুরু হয়েছে তো লুণ্ঠনমূলক ব্যয় বা লুণ্ঠনের শিকার সেখান থেকে জ্বালানি খাত। এটা যদি আপনি এই আলোচনায় প্রথমেই মনে রাখি, তাহলে আজকে আমরা পথে ডাকে ডাক ছেড়ে বলছি, প্রতিটা কথাই যদি আমি দুই মিনিট কথা বলি, তাহলে সেখানেই বলি যে খাতে লুণ্ঠনমূলক ব্যয় যদি মুক্ত না করা যায়, কিছুতেই কিছু হবে না। সরকার জীবন দিয়েও কিছু করতে পারবে না যদি সে লুণ্ঠনমূলক ব্যয় মুক্ত না করতে পারে। আর সরকার নিজে যদি লুণ্ঠন মুক্ত না হয়, সেজন্য সরকার নিজেও লুণ্ঠনকারী, প্রমাণ করে এসছে সরকার যে নিজেও লুণ্ঠনকারী। সরকার মানে তো, সরকার বলতে তো ক্যাবিনেট বুঝি আমি, তা তো না। সরকার মানে সরকারের যেসব প্রতিষ্ঠান এই সেক্টর পরিচালনায় থাকে, এই সেক্টরে নীতি নির্ধারণ করে, পরিকল্পনা বাস্তবায়ন করে, যেমন বিপিসি, যেমন পেট্রো বাংলা, এইসব প্রতিষ্ঠান যদি দুর্নীতিমুক্ত না হয়, যেমন তিতাস, এদেরকে যদি দুর্নীতিমুক্ত না হয়, তাহলে সরকার দুর্নীতিযুক্ত। এরা দুর্নীতিমুক্ত হলে সরকার দুর্নীতিমুক্ত। তো সরকার সার্বভৌম ক্ষমতা সরকারের হাতে আছে, সেই সার্বভৌম ক্ষমতা দিয়ে যদি দুর্নীতিমুক্ত এ খাতে না করতে পারে বা না করে থাকে, সে গোড়া থেকেই করা হয়নি, এগুলো গোড়া থেকেই করা হয়নি, বরঞ্চ এগুলোকে প্রলেপ দিয়ে, ছাই চাপা দিয়ে, ম্যাটের তলায় ধুলা জমায় রেখে যেমন পরিষ্কার করা হয়, এগুলো সরকারের স্তরে স্তরে দুর্নীতি এইভাবে ঢাকা দিয়ে, চাদরের তলায় দিয়ে বিছানা পেতে আমরা ঘুমাইছি। তাহলে তো 5 দশক পেছনে ফিরে সেই অতীত থেকে এখন যদি সরকার নামক প্রতিষ্ঠান এই জিনিসটা থেকে রাষ্ট্রকে মুক্ত করতে না পারে, তাহলে সেটা যদি সেই শুরুতে বলছিলাম যে অসুখ যদি কম থাকে বা আলামত দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসা করলে আর সমস্যা থাকে না, তো তখন থেকে চিকিৎসা করা হয়নি, আর যারা করে তারাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিতে পরিণত হয়ে যায়। তাহলে দুর্নীতি একটি প্রধান চিহ্নিত এবং দুর্নীতি এক জিনিস, আর সেই দুর্নীতির মাত্রা কোথায় গেলে সেটাকে লুণ্ঠনের পর্যায়ে পড়ে। লুণ্ঠন এক জিনিস, দুর্নীতি তো চুরি চামারি করে কায়দা কৌশল করে গোপন কাপানে করে, আর লুণ্ঠন কাঠামোগত পারে আইনি কাভারেজে করা হয়, সুরক্ষায় করা, যেটা এই খাতে দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ আইন 2010-এ করে 1.5 দশক ধরে নির্বিচারে লুণ্ঠন চালানো হয়েছে। এবং বিআরসিকে দিয়ে সেই লুণ্ঠনের উদ্বৃত্ত ব্যয় মূল্যহারে সমন্বয় করে মূল্য বাড়ায় টাকাগুলোকে প্রাতিষ্ঠানিকভাবে মজবুত করা হয়েছে, সুদৃঢ় করা হয়েছে, যাতে এই কাঠামো সাস্টেইন করে। এবং সেটা যখন করে আর পারা যাচ্ছে না, বছরে 2-3 বার দাম বাড়ানো হচ্ছে, তারপরেও করা যাচ্ছে না, তখন বিআরসি আইন পরিবর্তন করে সরকার নিজেই সেই মূল্য বৃদ্ধি করার দায়িত্ব নিয়েছে। তার মানে কার্পেটের তলায় রেখে দেওয়া হলো না সব অনিয়ম অন্যায়, এগুলো নির্মূল করে লুণ্ঠন ঠেকাইতে হবে তা না, অনিয়ম অন্যায় যা দিয়ে নিরসন করা যায় সেসব আইন কানুন সব আমরা শেলফে ঢুকায় রাখলাম। নিশ্চিতভাবেই আজকে একটি প্রেস কনফারেন্স আমি দেখছিলাম, বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেওয়া হচ্ছিল। তারা বলছিল যে বিগত যে সরকারটি ছিল তাদের পাপের ফসল এখন তাদের বয়ে বেড়াতে হচ্ছে। আপনিও বলছিলেন যে লুণ্ঠন হয়েছে এই খাতে, তাহলে মুমূর্ষ অবস্থায় বলা যায় এখন দেশের আছে জ্বালানি নিরাপত্তা। নিশ্চয়ই জ্বালানি নিরাপত্তা যদি মুমূর্ষ অবস্থায় থাকে, 6 মাস পুরনো একটি সরকার, তাদের সামনে তো তাহলে পাহাড় সম চ্যালেঞ্জ, এবং এই আইসিইউ থেকে এই পরিস্থিতি থেকে বের করতে হলে কোনো সমাধান আছে কিনা সেটাও নিশ্চয়ই বলবেন। আমি আরেকটি আগ্রহের জায়গা আছে, আমরা কি আমাদের প্রয়োজনের তুলনায় বেশি বিদ্যুৎ কেন্দ্র বানিয়েছি কিনা, সেই কেন্দ্রগুলো চালানোর মতো জ্বালানি আমাদের এখন নাই কেন? আপনার ইকোনমিকে দুইভাবে বিশ্লেষণ করা হয়।
এনার্জি ড্রিভেন ইকোনমি, আপনি যত প্রবৃদ্ধি, জিডিপি প্রবৃদ্ধি যত বাড়াতে চাইবেন, জ্বালানি ব্যবহারের প্রবৃদ্ধি, কনজামশন তত বাড়াতে হবে। যারা এই জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে মোর ইফিশিয়েন্ট, তাদের কম জ্বালানি প্রবৃদ্ধিতে বেশি ইকোনমিক প্রবৃদ্ধি হবে, জিডিপি প্রবৃদ্ধি হবে। যারা এ ব্যাপারে দুর্বল, যারা দক্ষ না, তাদের বেশি জ্বালানি খরচ করে কম প্রবৃদ্ধি হবে। আর যারা সুপারসনিকে যায়, স্মার্টনেসে চলে গেছে, তাদের জ্বালানি প্রবৃদ্ধি কমে জিডিপি প্রবৃদ্ধি বাড়ে। জার্মানিতে দ্রুত বিদ্যুতের চাহিদা তারা কমাচ্ছে, জ্বালানি চাহিদার গ্র্যাজুয়ালি ডিক্লাইন হয়ে যাচ্ছে, আর জিডিপি প্রবৃদ্ধি কনস্ট্যান্ট 3% বেড়ে যাচ্ছে। তাহলে এই সব জায়গা থেকে আপনি যে প্রশ্নটা করেছিলেন আবার একটু কাইন্ডলি করেন। আবার আমি বলবার চেষ্টা করছিলাম যে আমরা কি আমাদের প্রয়োজনের তুলনায় বিদ্যুৎ কেন্দ্র এখন এবার আসেন যে আপনি কি করে এস্টিমেট করলেন যে আমার 2030 সালে আমার 3000 মেগাওয়াট বা 3200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে হবে, আমার চাহিদা বাড়বে? এটা কি করে এস্টিমেট করলেন, যেখানে পৃথিবীতে ট্রেন্ড রয়ে গেছে যে জ্বালানি ব্যবহারে যারা যত দক্ষ তাদের অনেক বেশি প্রবৃদ্ধি, অনেক কম প্রবৃদ্ধি জ্বালানি খরচ করা যাচ্ছে। তাহলে আপনি আজকে 2010-এ দাঁড়ায় যখন আপনি মহাপরিকল্পনা তৈরি করছেন, তখন বিদ্যুতের জ্বালানি যে রেটে খরচ হচ্ছে, 2 বছর 3 বছর পরে তো গ্র্যাজুয়ালি কম খরচ করে জিডিপি প্রবৃদ্ধি তার থেকে বেশি বাড়বে। তাহলে আপনি সেগুলো অ্যাকোমোডেট করেননি কেন? তার মানে ওগুলো না করার অর্থ যে আপনার জ্বালানির এনার্জেটিক ইফিসিয়েন্সি, যেটাকে বলা হয় এনার্জি ইফিসিয়েন্সি ইমপ্রুভমেন্টের যে কৌশল, এটা নতুন জ্বালানি উৎপাদন করার সামিল। যে আমি উৎপাদন না করে আপনি জ্বালানির বেনিফিট পাচ্ছেন। তাহলে সেখানে সারা বিশ্ব যেখানে এই প্রক্রিয়ায়, এই প্রযুক্তিতে সারা বিশ্ব যখন একেবারে জোয়ার বয়ে যাচ্ছে, সেখানে আপনি সেটাকে বিবেচনায় না নিয়ে আপনি এস্টিমেট দেখাচ্ছেন যে আমার প্রতি বছরে 1.5 গুণ আমার জ্বালানি ব্যবহার লাগবে, আমি যদি প্রবৃদ্ধি 7% 8% করতে চাই, তাহলে ওইভাবে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে হবে, জ্বালানি সরবরাহ বাড়াতে। আপনি বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর কথা বলেছেন, জ্বালানি সরবরাহ বাড়ানোর কথা বলেননি। আপনি কখনোই বাজেটে এই ব্যাপারগুলোকে আনেননি। আপনি মনে করেছেন যে আমার জ্বালানি যা লাগবে বেসরকারি খাত বিনিয়োগ করে আমার জ্বালানি তুলে দেবে, ক্যাশ তুলে দেবে, আমি বাইরে থেকে তেল কিনে নিয়ে আসবো, সেই তেল লোনের টাকায় কিনবো, আর ওই তেল খরচ করে ফেলবো। আমার তো ওই তেল কিনে কেনা বেচা করতে হবে। আর কেনা বেচা করতে হলে লাভ লসের ব্যাপার আছে, ব্যবসা আছে। তুমি তো ব্যবসা করতে বসোনি। আন্তর্জাতিক বাজারে যদি দাম বেড়ে যায় তখন তুমি কি করবা? এই সব ব্যাপারগুলো পরে আসছে যে কিভাবে কি করে আমরা সামাল দেওয়ার চেষ্টা করেছি, আর বিদেশ থেকে ধার করে নিয়ে এসেছি যে তারা এরকম করে, আমাদের এরকম করতে হবে। তারা ডিরেগুলেটেড মার্কেট করে ফেলেছে, আমাদের ডিরেগুলেটেড করতে হবে। এই সব কথাবার্তার মধ্যে আমাদেরকে আটকে ফেলেছে। তো এখন ওইটা যেহেতু তাদের মাথায় কাজ করিনি, তাদের মাথায় কাজ করেছে যে যত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র দেখানো যাবে, তত বেশি যত বিদ্যুৎ চাহিদা বেশি দেখানো যাবে, তত বেশি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বানাইতে পারবো। আর যত বেশি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বানাবো, তত বেশি লুণ্ঠনের ক্ষেত্র প্রসার হবে, প্রশস্ত হবে। এবং এটা বেশি বেশি বানানোর জন্য, তাড়াতাড়ি বাড়ানোর জন্য, দ্রুত বানানোর জন্য আইন করে নিলাম, যাকে খুশি তাকে তার মাধ্যমে পয়সা আমি লুণ্ঠনের সুযোগ তৈরি করলাম, কন্ট্রাক্টর বানালাম। এই সব করার যে আমি ফন্দি ফিকির আটলাম এই ক্ষেত্র নিয়ে। আরেকটা বিষয় এই সঙ্গে বলি, যখন কোনো পণ্যের দাম বেড়ে যায়, বাণিজ্য মন্ত্রণালয় খেয়াল করেছেন, তারা ট্যাক্স ভ্যাট কমায় দেয়, কমায় সরকারের আয়টা কমায় বাজারের মূল্যের দামটা নিয়ন্ত্রণ করে, সহনীয় করবার চেষ্টা করে। আপনি কি কখনো দেখেছেন যে সরকার জ্বালানি খাতে, বিদ্যুৎ খাতে সরকার তার রাজস্ব কমাইছে, তার মুনাফা কমাইছে, তার ডিভিডেন্ড কমাইছে? বরঞ্চ যত বাড়ে তার এগুলো সব বেড়ে যায়। 2021 সালে সে যত এইসব খাতে পয়সা যত বেশি পাইছে, 2026-এ এসে ক্ষেত্র বিশেষে ডাবল হয়ে গেছে, ক্ষেত্র বিশেষে 1.5 গুণ হয়ে গেছে। আপনি চিন্তা করতে পারেন?
চিন্তা করতে পারেন, বিদ্যুতের বিতরণে তার 90% বেড়েছে তার এইসব মুনাফা, লাভ, ট্যাক্স, ভ্যাট, হয়রাস 4 গুণ ভর্তুকি বেড়েছে। এবং আপনি বলছিলেন যে বিশ্বব্যাপী যে চক্র অবস্থা, বা তার মধ্যে আমরা দেখলাম এখন তো বিশ্ব দুটো যুদ্ধও চলছে, এবং বিশ্বর পরিস্থিতির সঙ্গে এই 1.5 দশকের জমে থাকা লুণ্ঠন এবং এই অকার্যকর বা ভোক্তার যে অধিকার সেটি তো নিশ্চিত হয়নি। এখন বলা হচ্ছে যে এটি আইসিইউতে রয়েছে, কিন্তু আন্তর্জাতিক এখন আসেন যে এই সরকার এখন এই অবস্থায় আসলো, আমি আগেই বলেছি সরকার তো ইয়ে থেকে 7 তবক আসমান থেকে নামেনি। জি, সরকারে যারা আছে তারা তো আমাদের সঙ্গেই এই টক শোতে বসছে। এই দেশের লোক আপনারা তো 15 বছরও বিভিন্ন পরামর্শ দিয়েছেন, সেটিও তারা একসঙ্গে বসে চর্চা করেছি না, এইসব তারাই তো গেছে, তারা তো সবই জানে। তা এখন তাদেরকে যখন আমরা বলি যে, বা তারাই এটা তাদেরই বলা কথা, আমরা যখন রিপোর্ট করব আবার রিপিট করি, তখন এই যে লুণ্ঠনমূলক ব্যয় থেকে 4টা কথা এখন সরকারের কাছে সব জায়গায় আমি বলতেছি, সব কথার মধ্যে থাকে। একটা কথা হচ্ছে যে সরকার মানুষের সেবা দেবে, সেই সেবা দিয়ে সরকার মুনাফা বাণিজ্য করবে, এটা তো কনস্টিটিউশন পারমিট করে না। সরকার মানুষের সেবা দেবে, কস্ট প্রাইসে সেবা দেবে, যা খরচ লাগবে সেই পয়সাটা শুধু নেবে, সে তো মুনাফা নিতে পারে না। তো বিগত সরকারগুলো এই খাত থেকে মানে করাপশনের মতো করে মুনাফা নেছে, মানে করাপশন করে মানুষ যেভাবে নিয়ন্ত্রণহীন হয়ে করাপশন করার সুযোগ পেলে যেভাবে পয়সা মানে আত্মসাৎ করে, সেইভাবে তারা মুনাফা অর্জন করেছে। সরকারের কোম্পানিগুলো সরকার করেছে, সেখান থেকে সরকার ডিভিডেন্ড নিয়েছে, আবার মুনাফা হচ্ছিল কর্পোরেট ট্যাক্স নিয়েছে, এইসবভাবে তারপর আবার ভ্যাট পেয়েছে, আবার ক্রয় আমদানি করেছে, সেখান থেকে পেয়েছে। এইসব হিসাব করলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। সরকার এইভাবে লাভবান হয়েছে। আর অন্যদিকে সরকার দেখাচ্ছে ভর্তুকি, আর সেই ভর্তুকি সমন্বয় করার জন্য সরকার আমার মূল্য বৃদ্ধি করে করে আমার 5 বেড়া পিছিয়ে ঠেকে দিয়েছে। এখন এই সরকার আসার পরে বলেছে যে, আমরা বলছি যে সরকার যেহেতু গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে এসছে, জনগণের সরকার, জনগণকে কল্যাণ করাই তার একমাত্র ব্রত, ধর্ম, কর্ম সব, এটা তার জন্য ফরজ। তাহলে মানুষের কল্যাণ করতে হলে সেই কল্যাণ মানে সেবা, জ্বালানি সেবা দিয়ে সে কোনো মুনাফা করতে পারবে না। সরকার প্রতিজ্ঞা করুক যে সরকার নামক প্রতিষ্ঠান মুনাফাখোরের কলঙ্কে কলঙ্কিত, এই কলঙ্ক আজ থেকে রোজ কিয়ামত পর্যন্ত আমি মুছে দিলাম। এখন সরকার যদি এইভাবে পয়সা আয় না করে, সরকারের এই পয়সা তো সরকারের কাছে থাকে না, এই পয়সা আয় ব্যয় তো হয় সরকারের কর্মচারী কর্মকর্তাদের নিয়ে। 2003 সালে যখন এই কর্পোরেটাইজের কথা হচ্ছিল, যে সেবা খাত থেকে বাণিজ্যিক খাতে আনার ব্যাপারে সরকারের লোকজনকে যখন অ্যাওয়্যার করা হচ্ছিল, ক্যাম্পেইন করা হচ্ছিল, তখন এক মিটিংয়ে আমি ছিলাম। সেখানে এইসব নিয়ে খুব ডামাডোল ঢাকঢোল পেটানো হচ্ছে। তখন এক ইয়াং ইঞ্জিনিয়ার বলছে যে, আমরা তো এতদিন সেবা করতে শিখেছিলাম, এখন আবার ব্যবসা করতে হবে, ব্যবসা করতে তো শিখিনি। সেসব অসহায়ের মতো কথাটা বলল। এখন সেই 2003 সাল, আজ হচ্ছে 2026 সাল, 23 বছর আগের কথা। 23 বছর আগের কথা। সেই ছেলে এখন বুড়ো হয়ে গেছে। পরিস্থিতি পরিবর্তন তো হয়নি। পরিবর্তনের থেকে আসেন, সে এখন ব্যবসা শিখেছে। তাদের নিয়ে আপনি কোনো জায়গায় কোনো কিছুতে বসেন, তাদের আলোচনায় একই কথা, সরকারের কি লাভ হবে, প্রফিট কত প্রফিট বেশি দেওয়া হবে, তাতে করে সরকারের বাজেটে কত কন্ট্রিবিউশন হবে, কত আয় বাড়বে, এইসব হিসাবপত্র তারা দেখাতে দেখাতে তারা দেখা যাচ্ছে যে লাখ লাখ, আগে হাজার হাজার টাকার কথা ভাবতো, এখন লাখ লাখ না, কোটি কোটি, হাজার হাজার কোটি টাকা সরকারকে তারা এইভাবে আয় করে দিচ্ছে। আপনি কি মনে করেন, চাণক্যের একটা শ্লোক আছে, মাছ পানিতে বাস করে, সে কি পানি খায় না? যে এভাবে টাকা আয় করে, সে কি 2 টাকা আত্মসাৎ করে না? সে এভাবে আয় করা শিখেছে, সরকারকে আয় করে দিচ্ছে, সে নিজের জন্য আয় করে না। তো সেই আয়টা যদি বন্ধ হয়ে যায়, তাহলে তখন তার কথাটাকে বদলে যাবে না? সে কি তার অবস্থান বদলাবে না? এই স্ট্র্যাটেজিটা সরকারকে নিতে হবে। সরকার মুনাফা না খাওয়ার অর্থটা কি? যে সরকার কর্মচারীরা আর মুনাফার মুখ দেখবে না, মুনাফার সুবিধা পাবে না,
প্রজাতন্ত্রের কর্মচারী, প্রজাতন্ত্রের মানে নাগরিকরা, জনগণ তাকে যে পয়সা দিয়ে বেতন দেয়, এই বেতনে তাকে সেবা দিতে হবে। এই পদাধিকার বলে কোনো কোম্পানিতে বসে 12,000 টাকা সিটিং অ্যালাউন্স পাওয়া যাবে না তখন। মাসে একটা মিটিং না, 2টা মিটিং করা যাবে না, বছরে 12-14টা মিটিং, যেখানে সরকারি অফিসে বছরে 1টা 2টা 3টা মিটিং হয় কিনা সন্দেহ আছে এরকম মিটিং, অথচ কোম্পানিতে 12টা না 14টা 20টা, এক একটা কোম্পানিতে সরকারের এক এক কর্মচারী, এরা মিলিয়ে দেখা যাচ্ছে 8টা 10টা মিলিয়ে 8-10টা কোম্পানিতে থাকে। 8-10টা কোম্পানি মিলিয়ে যে আর্থিক বেনিফিট পায়, সেই আর্থিক বেনিফিটের পরিমাণ আপনি কল্পনা করতে পারেন? একজন শীর্ষতম কর্মকর্তার 20 লক্ষ টাকার উপরে। এইরকমও অতীতের ইনস্ট্যান্স আছে। তা আপনি যদি সেটা ভেঙে দেন, তাহলে তাদের আর তো টাকা পাওয়ার সুযোগও যদি সেখানে না থাকে, তাহলে খামাখা একজন এইভাবে মানুষের উপরে অত্যাচার করে টাকা আনার কৌশল কেন সে এক্সারসাইজ করতে যাবে? এখন টাকা পাওয়ার কোনো সুযোগ নেই। এখনকার বাস্তবতায় এই জিনিসটা খুব জরুরি দরকার। এইবার আসেন, এইটা যখন হয়ে গেল, এইবার সরকারের সেবাটা হবে, সরকার সেবাটা দেবে, সরকারি সেবা মুনাফা মুক্ত। মুনাফা, সরকার নিজে মুনাফা নেবে না, তার সেবা যে ব্যয় হবে সেই ব্যয়ের মধ্যে মুনাফা থাকবে না। তো ব্যয় মুনাফা না থাকলে তাহলে ব্যয় ইনফ্লেটেড করার সুযোগটা কোথায়? আর প্রতিযোগিতা তখন সুষ্ঠু, কাদের হাত দিয়ে প্রতিযোগিতা সুষ্ঠু হবে? এইসব কর্মকর্তা কর্মচারীদের মধ্যে দিতে হবে। তারা তো নেক্সাস গড়ে তুলেছে, এই অসাধু ব্যবসায়ীদের সঙ্গে তো তাদের নেক্সাস তৈরি হয়ে গেছে। সরকারি কর্মকর্তারাই বলে যে বিপিসির মতো করাপশন অর্গানাইজেশন নেই, তিতাসের মতো করাপশন অর্গানাইজেশন নেই। তাহলে এই করাপশন অর্গানাইজেশন যদি না থাকে, এটা মন্ত্রীও জানে, সংসদ সদস্যরা জানে, তাহলে তাদের করাপশন মুক্ত করার ব্যবস্থা কি নিচ্ছি আমরা? ব্যবস্থা কি? বেসরকারি খাতে দিয়ে দেওয়া। যারা আজকে আপনি দেখেন বিডায় যান, যে বেসরকারি খাতে যাওয়ার কথা শুনে কতজন এক্সপ্রেস অফ ইন্টারেস্ট সাবমিট করেছে। ওদের হাতে সরকারের টাকা জুটতেছে না। বিদ্যুৎ খাতে সরকারের ঋণ 1.5 লক্ষ টাকার কম বেশি সরকারের ঋণ জমে গেছে বিদ্যুৎ খাতে। সেই ঋণ কিস্তি কীভাবে পরিশোধ করবে তার কোনো ব্যবস্থা নেই, সব অন্ধকার। সরকার প্রতি মাসে বিলের টাকা পরিশোধ করতে পারে না, বিদ্যুৎ কিনতেছে বিলের টাকা দিতে পারে না, প্রতি মাসেই 2,000 টাকা করে জমে যাচ্ছে বিল বকেয়া। এখন 50,000 কোটি টাকার উপরে চলে গেছে। 20% বিদ্যুতের দাম বাড়াইছে, তারপরেও তার 42,000 কোটি টাকা মতো ভর্তুকি দিতে হচ্ছে। তো এই অবস্থার মধ্যে সে এখন তার দায়িত্ব শিফট করছে। ঘুষ, দুর্নীতি, এই সমস্ত লুণ্ঠন কোনো কিছু মুক্ত করবে না, না করে সে কি বেসরকারি খাতে দিয়ে দেবে। সরকারের ব্যর্থতার পুরস্কার কি বেসরকারিকরণ? এগুলো না তৈরি করে যারা লুণ্ঠন করে পয়সা আয় করা হয়েছে, যাদেরকে ব্যবহার করেছে, যারা করেছে, তারা আজকে এগুলো কিনে নেওয়ার মতো পয়সা তাদের আছে? এগুলো কিনে নেওয়ার মতো 1,000 কোটি টাকা লোন, এত কিছু রয়ে গেছে, তারা এগুলো কিনে নেবে। কতগুলো লোকে এক্সপ্রেস অফ ইন্টারেস্ট দিয়েছে, আপনি খোঁজ নেবেন, আপনার মাথা নষ্ট হয়ে যাবে। এরা টাকা কোথা থেকে আনলো? চাইনিজ কোম্পানিওয়ালারা এই দেশ থেকে ব্যবসা করে বছরে $20 বিলিয়ন ঘাটতি, বাণিজ্য ঘাটতি, এত টাকা তারা নিয়ে যাচ্ছে আয় করে। ভারতওয়ালারা নিয়ে যাচ্ছে, তাদের সঙ্গে বাণিজ্য ঘাটতি 12 বিলিয়ন ডলার। সিমেন্স আমাদের এখান থেকে ব্যবসা করে টাকা নিয়ে যাচ্ছে জার্মানিতে, এরা আয় করে দেশে নিয়ে যাচ্ছে। আমাদের এই সমস্ত পুঁজিপতিরা কি বিদেশ থেকে আয় করে ডলার নিয়ে আসছে, টাকা নিয়ে আসছে, যে তারা এত টাকা, তার মানে এখান থেকে এই যে লুণ্ঠন করে আমরা চিৎকার পাৎকার করতেছি, সেই লুণ্ঠনটির টাকা শুধু এই খাত না, সব খাতেই তো এরকম লুণ্ঠন হচ্ছে। সেই লুণ্ঠনের টাকা অ্যাকুমুলেশন কোথায় হয়েছে? সেইটার নিষ্পত্তি না করে আমি আবার সেই লুণ্ঠনের জগতে আমাদেরকে ফেলে দিয়ে যদি সরকার মনে করে বেঁচে গেলাম, এই যদি সরকারের অভিপ্রায় হয়, তাহলে তো সেটা সরকারের ব্যাপারে তো মানুষ আশা করে বসে আছে, আশা করে থাকে, আশা করে, এবং এই সরকারের প্রতি বেশি আশা করে, কারণ এই সরকার মানুষের নির্বাচিত সরকার। তাহলে সরকার এই কথাগুলো বলার আগে সরকারকে ভাবতে হবে না যে আমি ব্যর্থ হচ্ছি লুণ্ঠন মুক্ত করতে, আমার কর্মচারী কর্মকর্তারা লুণ্ঠন করতেছে, আমি দেখতেছি, আমার ব্যবসায়ীদেরকে রেগুলেট করা যাচ্ছে না, রেগুলেটরি প্রতিষ্ঠানগুলো অচল হয়ে গেছে, আমি তাদেরকে কোনো রকম নিয়ন্ত্রণের আওতায় আনছি না, আমি যে এলপিজির দাম নির্ধারণ করি সেই এলপিজিতে বাজারে বিক্রি হয় না,
আমি আমার ডিপো থেকে গাড়ি ভরে তেল চলে যায়, সে তেল জেট ফুয়েল বিমানবন্দরে পৌঁছায় না, কোথায় হারায় যায়। এশিয়াটিক অয়েল কোম্পানি থেকে লরি ভরে তেল চলে যায়, সে তেল কোথায় হারায় সরকার জানে না, বিবিসি খোঁজ রাখে না। তো এই সব অব্যবস্থা, রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা যে সরকারের হাতে, সেই সরকার এই সমস্ত অব্যবস্থা থেকে দেশকে মুক্ত করবে না, সেক্টরকে মুক্ত করবে না, বেসরকারি খাতে দিয়ে দেবে। বেসরকারি খাত এটাকে স্বর্গ বানায় দেবে। এটা কি আমি ভাববো? তাহলে কি আমি আতঙ্কিত হব না? যে সরকারের ছায়ায় আমি বসবাস করব, আমি ভরসা করছি, আমি তার পাশে, তার ছায়ায় আমি আত্মরক্ষা করতেছি। এখন আমি কথা বলার জন্য শ্বাস নিচ্ছি, যে অন্তত ব্রিদিং একটা স্পেস পেয়েছি। আর এখন আমার শুনতে হচ্ছে যে সরকার সব বেসরকারি খাতে দিয়ে দেবে, কারণ সরকার দুর্নীতি দমন করতে পারছে না, সব খাত দুর্নীতিতে ছেয়ে গেছে, অদক্ষতা, লস, সেই সব হেন তেন, বকেয়া শোধ হচ্ছে না, মানে করাপশন সিস্টেম লস কমানো যাচ্ছে না, বিল বকেয়া থাকতেছে। এই অতীতে যেসব বাক্য শুনেছি, সেই সব কথাবার্তা প্রাইভেটে দিয়ে দেবে। আমার তো মনে হচ্ছে আমার মাথা নষ্ট হয়েছে না, সরকারের মাথা নষ্ট হয়েছে। আপনি যে প্রজেকশন বলছেন, তাতে তো সামনের যে দিনগুলো, সেগুলোতে আসার কোনো বার্তা আমি পেলাম না। আমি একটু ভোক্তাদের পরিস্থিতি এই মুহূর্তে আপনাকে বলতে চাই। গত 2 মাসের বিদ্যুৎ বিলে বাড়তি টাকা আপনি বলছিলেন এটি সরকার পক্ষ থেকে বাড়ানো হয়েছে, সেটির একটি বোঝা রয়েছে। সামনে জ্বালানির সংকট রয়েছে। পদক্ষেপগুলো আপনি বললেন যে এইগুলো পদক্ষেপ সরকার যদি না নেয় এবং চিহ্নিত পদক্ষেপ, তাহলে বা বেসরকারি খাতে যদি দিয়ে দেয়, তাহলে তো ভবিষ্যৎটা আসলে অনেকটাই অন্ধকার। শুধু তারপর ভোক্তার পার্সপেক্টিভে এখন ভোক্তারা কি পর্যায়ে রয়েছে? আমি আসি, অসন্তোষ কি বাড়ছে? না, অসন্তুষ্ট না, এখন হতাশার জায়গা। অসন্তোষ পর্যায়ে থাকা মানে হচ্ছে যে ভোক্তার সন্তুষ্ট হওয়ার একটা সুযোগ থাকে। রাইট। সন্তুষ্ট থাকলেই তো অসন্তোষের প্রশ্ন থাকে। তো সুতরাং আমি আর এখন অসন্তুষ্ট শব্দ দিয়ে বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে সরকার এই অবস্থায়, সরকার যে দিশেহারা, আমি আগেই বলেছি সরকার তো সব জেনে বুঝে দেখে আসছে, তাহলে দিশেহারা কেন হবে? এখন সে ক্ষমতা পেয়েছে, তাহলে সে কঠোর পদক্ষেপের সুযোগও রয়েছে, সুযোগ রয়ে গেছে। আমি সব সময় বলছি যে এটা সরকারের জন্য আজকের সংকট আশীর্বাদ। সংকট এখন এমন পর্যায়ে আসছে যে অল্প একটু ব্যবস্থা নিলেই মানুষ খুশিতে আত্মহারা হয়ে যায়। সরকার সেই অল্প একটু ব্যবস্থা নেওয়ার ব্যাপারটি কেন চিন্তা করছে না, বা চিন্তা করছে আমরা কেন বুঝতে পারছি না, দেখতে পাচ্ছি না, আমার সেই আকুতিটা কাজ করছে। আমি মনে করি সব মানুষের মধ্যেই এই আকুতিটা, মিনতিটা কাজ করছে। সরকার একটু দেখাক, দিন রাত্রে সকালবেলা যেন দেখে ওঠে যে আমরা স্বপ্ন দেখছি, সরকার একটা প্রোগ্রেসিভ সলিউশন নিয়ে মানুষের সামনে দাঁড়িয়ে আছে। সেই প্রোগ্রেসিভ সলিউশনের কথাটাই আমি আজকে বলবো। এই মুহূর্তে কি সেটি করবার যদি চেষ্টা বা অভিপ্রায় থাকে, সেটা কি করা সম্ভব? অবশ্যই সমাধানও মিলবে, অবশ্যই মিলবে, না মিলার তো কোনো কারণ নেই। আমি এই 30 বছর ধরে তো এই দিনটার স্বপ্ন দেখতেছিলাম যে একদিন আমি দেখে যেতে পারবো যে সেই সময় আসবে, আর দিন শেষে তো সরকারকেই সব করতে হবে। আমি তো প্রধানমন্ত্রী হব না, আমি তো মন্ত্রী হব না, আমি যা দেখতেছি, আমি যা বুঝতেছি, আমি তো সরকারের মধ্য দিয়েই সেটার বাস্তবায়ন দেখতে চাই। এবং আমি সেখানেই আমার সন্তুষ্টির কথা আপনি বললেন না, অসন্তুষ্টির থেকে আমি সন্তুষ্টিতে পৌঁছাতে চাই, সেই কথাটা এবার আমি বলি। 2008 সালে আপনাকে স্মরণ করাবো, দ্বিদেন তত্ত্বাবধায়ক সরকার চলে যাচ্ছে, কাগজপত্র রেডি করে যাচ্ছে যে একটা পার্টিসিপেটরি পার্সপেক্টিভ প্ল্যান দরকার। আজই জন্য 2008 সালে নতুন পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে। এই তত্ত্বাবধায়ক সরকারের সময় যেমন পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে, যেমন ভাবা হয়েছিল, ফরচুনেটলি সেই পার্টিসিপেটরি পার্সপেক্টিভ প্ল্যানে 13টা চ্যাপ্টার ছিল বিভিন্ন খাত ওয়াইজ। বিদ্যুৎ ও জ্বালানি সেক্টরের জন্য একটা চ্যাপ্টার ছিল। প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য, প্রত্যেকটা খাতের জন্য ব্যাকগ্রাউন্ড পেপার তৈরি করার জন্য সেই সব খাতের যারা প্রফেশনাল তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ওইটা আমাকে দেওয়া হয়েছিল, অন্য একজনকে দেওয়া হয়েছিল, তিনাকে ঠিকমতো পাওয়া যায়নি, পরে আমি ঠেকা কাজ চালিয়ে দেওয়ার জন্য আমাকে দেওয়া হলো। আমি খুব যত্ন করে পেপারটা বানিয়েছিলাম এবং অনেক সময় নিয়ে অনেক লেখাপড়া করে বানিয়েছিলাম, যেন একটা বড় কাজ দেশের জন্য আমার করতে হবে। এটা আমাকে, আমি যা বুঝি না সেটা বুঝতে হবে, আমি যা দেখি না সেটা দেখতে হবে। তা আমি দেখে বুঝে দেখলাম যে 2040-50 সাল পর্যন্ত এই উপমহাদেশে চীন, ভারত অবিরাম
কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করবে। সুতরাং আমরা যদি কম খরচে বিদ্যুৎ উৎপাদন করতে চাই তাহলে কয়লার উপরেই নির্ভর করতে হবে, তাছাড়া উপায় নেই। আর কয়লা মধ্যপ্রাচ্যের থেকে আনতে হবে না, আশেপাশের দেশ থেকেই আনা যাবে। হ্যাঁ, এবং আমাদেরও আছে, আমাদেরও কিছু কয়লা আছে, গেল চলে। দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে রিনিউয়েবল এনার্জি তখন কেবল আত্মপ্রকাশ করছে, তাহলে সেখান থেকে কিছু আনতে পারি, ইফিসিয়েন্সি ইমপ্রুভ করতে পারি। এইসব করে টোরে সরকারের জন্য পার্টিসিপেটরি পার্সপেক্টিভ প্ল্যানে ফাইনালি যেটা আসলো, ফাইনাল যখন করলো সরকার, পরবর্তী সরকার আসার পরে করলো, এই সরকার যেমন আসলো, আসার পরে করলো, সেখানে বলা হলো গ্যাস যে পরিমাণ ব্যবহার হচ্ছে তার থেকে গ্যাসের ব্যবহার বাড়ানো যাবে না, কারণ গ্যাস সবচেয়ে কম দামে পাওয়া যায়। তাতে করে গ্যাসের সঙ্গে অন্য অন্য জ্বালানি যদি মেশানো যায় সেগুলোর দাম বাড়লেও গ্যাস যেহেতু আমার ডোমেস্টিক প্রোডাক্ট, এর দাম তো আমার হাতে, এ তো বাড়বে না। সুতরাং আমি ওই দাম কম থাকলে গড়ে অ্যাভারেজ প্রাইস আমি কন্ট্রোল করতে পারবো, এবং তা থেকে বিদ্যুৎ, পরিবহন চালানো, অমুক তমুক এর ব্যয় যে আসবে সেটা আমি অ্যাডজাস্ট করে ধরে রাখতে পারবো, নিয়ন্ত্রণ করতে পারবো ব্যয় বৃদ্ধি, বিদ্যুতের দাম কম রাখতে পারবো। এভাবে 2021 সাল পর্যন্ত যদি আমি চলি তাহলে আমি মধ্যম আয়ের দেশে অনায়াসে পৌঁছে যেতে পারবো। কন্টিনিউয়াস জিডিপি প্রবৃদ্ধি 2 ডিজিটে পৌঁছায় যেতে পারবো, 10 অতিক্রম করতে পারবো। এইসব স্বপ্নে এই প্রগ্রেসিভনেসটা সেখানে ইন্ট্রোডিউস হলো, এবং বললো যে তেল থেকে কোনো বিদ্যুৎ উৎপাদন করা যাবে না। কিছুটা পিকিং পাওয়ার প্ল্যান্ট চললেও চলতে পারে নামমাত্র, কিন্তু করা যাবে না। দরকার হলে গ্যাস থেকে সীমিত পরিসরে পিকিং প্ল্যান্ট চালানো যেতে পারে, 2-3 ঘন্টা এটা করতে পারে। এবং বলা হলো যে পরমাণু বিদ্যুৎ থেকে 10% আসবে, রিনিউয়েবল এনার্জি থেকে 10% আসবে। এইভাবে গ্যাসের ব্যবহার সেখান থেকে বাড়বে না, আর প্রতি বছর 500 মেগাওয়াট করে কয়লা বিদ্যুৎ উৎপাদন বাড়াতে হবে। তাহলে আপনি গ্যাস 2018 সালে তখন কিন্তু গ্যাস সংকট নেই, কিন্তু বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার অভাবে লোডশেডিং হয়, বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা নেই, আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারছি না। তখনও 100% বিদ্যুৎ উৎপাদন অলমোস্ট দেখানো হয়ে গেছে, হচ্ছে গ্যাস থেকেই। এইরকম একটা অবস্থায় সরকারের জন্য এরকম প্যাকেজ সলিউশন নির্দেশনা সেইখানে পার্টিসিপেটরি পার্সপেক্টিভ প্ল্যানে ছিল। তারপরে সরকার তেল থেকে 30% উৎপাদন করলো, কয়লার ধারে কাছে গেল না। গ্যাস থেকে র্যান্ডাম গ্যাসের খরচ বাড়াই দিল, কে বলেছে যে ওটা তোলা যাবে না? মনে হচ্ছে যেন অফুরন্ত ভান্ডার পেয়ে গেছে। তার মানে পুরোদস্তুর ব্যবসায়ীর ভূমিকায়। এবং 10% রিনিউয়েবল পলিসির নবায়নযোগ্য, মানে রিনিউয়েবল এনার্জি পলিসিতে বলা ছিল যে 2021 সালে 10% আনা যাবে, 2026 সালে 1.3% দেখা যাচ্ছে যে আমরা গ্রিডে রিনিউয়েবল এনার্জি সংযোজন করেছে, তার মানে ওটার ধারে কাছে যায়নি। তারপরে রিনিউয়েবল এনার্জি মানে এনার্জি ইউজ ইফিসিয়েন্সি বাড়ানোর ধারে কাছে যায়নি, না যে শুধু ঢালাওভাবে তেল বিদ্যুৎ উৎপাদন করে গেছে, কারণ ওইটা বিদ্যুৎ উৎপাদন করা সহজ, ওইটা কম উৎপাদন, যেহেতু বেশি দাম, বেশি উৎপাদন করতে হবে না, বিদ্যুৎ না উৎপাদন করে বিনা পয়সায়, বিনা বিদ্যুৎ না দিয়ে বেচা কিনা না করে ক্যাপাসিটি চার্জ নিয়ে যাওয়া যাবে, একেবারে ওটাতে একটা দেশ ভরে দিছি আর কি। এখনও আজকের বিদ্যুৎ সংকটে ফার্নেস ওয়েল আমদানি বাড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, সেটাও 10%-এর বেশি না। তো এই বিদ্যুৎ এই অবস্থায় আমরা এখানে নিয়ে এসেছি, যা করার কথা ছিল করিনি। আমি এটা স্মরণ করিয়ে দিচ্ছি সরকারকে যে তখনও ওই তত্ত্বাবধায়ক সরকারের আমলে চলে যাচ্ছে, এই স্বপ্ন দেখানো হয়েছিল। আবারও তত্ত্বাবধায়ক সরকার চলে গেছে, আমরা এই সরকারের কাছে এই স্বপ্ন দেখেই এই কথাগুলো বলছি যে সরকারের মধ্যেই ভাবা হচ্ছে যে কয়লা বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হবে, এবং নিজের কয়লা তোলা সম্ভব হবে কবে সেটা আনসার্টেন। আমদানি বাড়াতে হবে, হরমুজ প্রণালী তার জন্য দায়ী হবে না, হরমুজ প্রণালী দিয়ে কয়লা পার করতে হবে না। সুতরাং এখান থেকেই আশপাশ থেকেই কয়লা আনতে পারবে। কয়লার সরবরাহ বাড়ান, কয়লা বিদ্যুৎ কেন্দ্র দরকার হলে আরও কিছু বাড়ালে বাড়ান, তাহলে আর তেল বিদ্যুৎ উৎপাদন ওটা চিরতরে বন্ধ করে দেন। ফার্নেস ওয়েলের বিদ্যুৎ উৎপাদন বন্ধ করার জন্য ক্যাবের হাইকোর্টে মামলা আছে, বন্ধ করেন, বন্ধ করলে 30,000 কোটি টাকা ওখান থেকে বেরিয়ে আসবে। আর
যে লুণ্ঠনমূলক ব্যয় সংযোজন হয়েছে, সমস্ত পাওয়ার প্ল্যান্টের পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট, বিদ্যুৎ ক্রয় চুক্তি মূল্যায়ন করেন, করে যে সব জায়গাতে লুণ্ঠনমূলক ব্যয় সমন্বয় হয়েছে, মুনাফায় ব্যয় লুণ্ঠন সমন্বয় হয়েছে ব্যয়, এগুলো সব রিভিউ করে পুনর্মূল্যায়ন করে আপনি তার প্রাইসিংটা আবার ঠিক করেন। সেই সব করলে আপনি 40,000 কোটি টাকা, 42,000, 45,000 কোটি টাকা সাশ্রয় করতে পারবেন। আপনি রিনিউয়েবল এনার্জির 20% বাড়াতে চাচ্ছেন, অলরেডি কৌশলপত্র তৈরি করছেন, এটা বড় আশার কথা। যান প্রাণ দিয়ে 2, 2.5, 3 বছর যদি কাজ করেন, এবং যেভাবে করোনা 2 বছরের মধ্যে সারা বিশ্ব থেকে বিদায় হয়ে গেছে, কেউ ভাবেনি যে এত তাড়াতাড়ি করা যাবে, এখানেও কেউ ভাবতে পারবে না যে যেটা 12-14 বছরে সম্ভব হয়নি, মাত্র 1.34-5% বাড়ানো হয়েছে, সেইটা 20%-এ নিয়ে যাওয়া একেবারে স্বপ্নের মতো অর্জন সম্ভব হবে। মানুষকে সেভাবে নামায় দেন, ছোট ছোট উদ্যোক্তায় ভরে দেন, কর্মসংস্থান হয়ে যাবে তাদের হাতে। তাদের বিদ্যুৎ আপনি শুধু কিনে নেন, সেখানে কোনো বিনিয়োগ করার দরকার নেই, তারাই বিনিয়োগ করবে। আপনি তাদের বিদ্যুৎটা কিনে নেন, তাদের বিদ্যুৎ ম্যাক্সিমাম 60 টাকা, 7 টাকা দরে আপনি কিনতে পারবেন, 7 টাকার কমেও পারবেন। যদি আপনার লোকজন ক্যাপেক্স মডেলে করে, নিজেরা বিনিয়োগ করে, তাহলে সে বিদ্যুৎ 4 টাকায় উৎপাদন হবে। তাদেরকে আপনি আরও মার্জিন দেন, তাদের বিদ্যুৎ কিনে নেন, বিদ্যুতের বাজার তৈরি হোক, বিদ্যুৎ উৎপাদনের কৃষক বানান। কৃষকরা যেমন ঝাল, মরিচ, পটল, আলু, পেঁয়াজ যেমন তৈরি করে, তারা বিদ্যুৎ তৈরি করবে, তাদের বাড়ির ছাদে তৈরি করবে, প্রতিটা জায়গায় তৈরি করবে, রাস্তা ধারে ঘাটে তৈরি করবে, পুকুর পাড়ে তৈরি করবে, বিদ্যুৎ তৈরি করে আপনার কাছে বেচতে আসবে, আপনি কিনে নেবেন। এই কথাটা বলেন। এখন পর্যন্ত পার্টিসিপেট পার্সপেক্টিভ প্ল্যানে বিদ্যুৎটা কিভাবে তৈরি হবে তার একটা রূপরেখা থাকলেও বিদ্যুৎ কেনার কথা বলা হয়নি। আর বেঞ্চমার্ক প্রাইসটা ঠিক করে দেন গণশুনানির ভিত্তিতে, যে মূল্যটা ম্যাক্সিমাম কত হওয়া উচিত, সেই সিলিং প্রাইসের মধ্যে কম্পিটিশন হবে, এবং কম্পিটিশনটা পারফেক্ট করেন। বাইরের লোকজনদেরকে আপনি সংশ্লিষ্ট করেন, যাদের ফুটপ্রিন্ট আছে আপনি করছেন, বাইরের লোকজন আনছেন, দলীয় পরিসরে বাইরের লোকজন সরকার আনতেছে, বিভিন্ন জায়গায় সম্পৃক্ত করে আপনি নিশ্চিত করেন যে কম্পিটিশনটা এনশিওর হচ্ছে, প্রাইসিংটা পারফেক্ট ন্যায্য তৈরি হচ্ছে। এটা দিয়ে সরকার ঘুমায় যাক, সরকার ঘুম থেকে উঠে দেখবে যে সৌরবিদ্যুৎময় বাংলাদেশ তৈরি হয়ে গেছে নিশ্চিতভাবে। তাহলে আপনি বলেন। আর নিউক্লিয়ার বিদ্যুৎ তৈরি হবে বহু আগে, এটা গ্রিডে আসার কথা, 2008 সালের প্ল্যানেই ছিল, বলেছি আমি। সেই বিদ্যুৎ আজও কেন আসলো না? এটা দুর্নীতিতে একেবারে খেয়ে ফেলে দিছে। উইপোকা খেয়ে যেমন সব সার করে ফেলে দেয়, এইরকম খেয়ে ফেলে দিছে। সেইটার থেকে, দুর্নীতি থেকে উদ্ধার করে ফেলেন, এবং এই বিদ্যুৎ আপনি 10% এনে ফেলেন, এবং রিজিওনাল কোঅপারেশনের মাধ্যমে নেপাল, ভুটান, মায়ানমার থেকে আনেন বিদ্যুৎ। আদানির বিদ্যুৎ রিনেগোসিয়েশনে না হলে বাতিল করে দেন। তারা বছরে $5 মিলিয়ন বা $500 মিলিয়ন লুণ্ঠন করে নিয়ে যাওয়ার মতো চুক্তি তৈরি করেছে, নিয়ে যাচ্ছে। তাদের 20 বছর মেয়াদে তারা $10 বিলিয়ন নিয়ে যাবে। সেইটা ঠেকানোর জন্য আমার সার্বভৌম ক্ষমতা, আমার সেটা কাজে লাগান। মানুষকে দেখাতে বলেন যে কোথায় তারা লুণ্ঠন করতেছে, কীভাবে লুণ্ঠন করতেছে। মানুষ তার বিরুদ্ধে সোচ্চার হয়ে আছে। ওরা যদি রিনেগোসিয়েট করে, যদি প্রাইস অ্যাডজাস্ট করে, যদি ন্যায্য যৌক্তিক জায়গায় আনে, ভালো, না আনলে বাতিল করে দেয়। নিশ্চয়ই। আমি অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি সমাধানের কথাগুলো বললেন, এবং আপনি বলছিলেন যে একদম প্রায় 2.5 দশক ধরে এগুলো বললেও সরকারগুলো তো শোনেনি। প্রত্যাশা থাকবে বর্তমান সরকারের চ্যালেঞ্জ যেহেতু বড়, তারা হয়তো শুনবার প্রয়াস পাবে। আমি একটু ভোক্তার পর্যায়ে আসতে চাই। সবশেষ প্রশ্ন, দেশের ভোক্তারা কি অনেকটাই উদাসীন কিনা? আপনি কি দেখেন প্রজেকশন? তারা বেশি বিদ্যুৎ ব্যবহার করে কিনা? যেই অটোরিকশাগুলো চার্জ দেওয়া হয়, এসি, ফ্যান, এগুলোর ব্যবহার, আবার সব মিলিয়ে ভোক্তা সচেতন কিনা বাংলাদেশের? সচেতনতার তো অভাব আছে, এবং সচেতনতার থেকে অসহায়ত্ব বেশি। কারণ দেশের রাজনীতি যদি ভোক্তা বা জনগণের সমস্যা অ্যাড্রেস করতে ফেল করে, দেশের রাজনীতি যদি ফেল করে, রাজনীতিবিদরা বা রাজনৈতিক নেতাকর্মীরা যদি দেশের মানুষের সমস্যার সমাধানে তার পাশে এসে না দাঁড়ায়, তারা যদি রাস্তায় না আসে, তাদের কথাবার্তা কি ভিত্তিক, তাদের সুযোগ সুবিধা বাড়ানোর কথা ছাড়া যদি তারা সংসদে অন্য কিছু আলাপ করার খুঁজে না পায়, তাহলে মানুষ তো অসহায় বোধ করবেই। মানুষের সচেতনতা আপনার আমার চোখে তো ধরা পড়ার কোনো কারণ নেই।
মানুষ তখনই সচেতন হবে। কেন আপনি দেখেননি যে সরকারের শাসনের বিরুদ্ধে 5ই আগস্ট মানুষকে রাস্তায় নেমে যায়নি? তার আগে যে জুলাইয়ের পুরা 36 দিন ধরে যে সব কর্মকাণ্ড চলেছে, সেখানে সাধারণ মানুষ, বউ ছেলে মেয়ে এসে দাঁড়ায়নি? ছেলেরা বলে আসে না যে মা মিছিলে যাচ্ছে, দৌড়ায় চলে আসেনি? মেয়েরা বলেনি যে পেছনে পুলিশ সামনে স্বাধীনতা বলেনি? তো এগুলো তো সাধারণ মানুষেরই অভিব্যক্তি। তারা এমন অভিব্যক্তি প্রকাশ ঘটাইছে, সেটা খুব তো বেশি দিন আগের কথা না। তাতে কি আপনার মনে হয় যে তাদের সচেতনতার অভাব? কারণ এসবগুলো প্রকাশ হয়, বই প্রকাশ ঘটে, এগুলোর জাতীয় সক্ষমতা প্রকাশের এক একটা প্রেক্ষাপট। সে প্রেক্ষাপট রাজনীতিগতভাবেই প্রেক্ষাপট তৈরি হয়, আর সেখানেই এগুলো বিকশিত হয় এবং বিস্ফোরিত হয়। আমরা যদি সুস্থ রাজনীতি থাকে, সমাজ যদি সুস্থ থাকে, তাহলে এগুলো বিকশিত হয়। আর যদি সমাজ রুদ্ধ হয়ে যায়, সুস্থ রাজনীতি না হয়ে যদি রাজনীতি অসুস্থ হয়ে যায়, রাজনীতিবিদরা যদি বিভ্রান্ত হয় এবং তারা যদি মানুষের দরবারে অভিযুক্ত হয়ে অভিযোগের কাঠগড়ায় তাদের দাঁড়াতে হয়, তাহলে তখন সেটা বিস্ফোরণ হয়। এবং 90-এ বিস্ফোরণ হয়েছে, আপনার ইয়েতে জুলাই 24-এ বিস্ফোরণ হয়েছে। এখান থেকে দেশের রাজনীতিবিদদেরও বোঝার দরকার আছে। বিএনপি সরকার, সে একটা রাজনৈতিক বড় প্রতিষ্ঠিত দল। তাদের এই সব জায়গা থেকে ছোটবেলায় আমরা শিখেছিলাম দেয়ালের লিখন পড়তে হয়, বুঝতে হয়। তো বিএনপিকেই বুঝতে হবে, সে যেহেতু রাজনৈতিক দল এবং সেই সঙ্গে সরকার এবং সবচেয়ে ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে ক্ষমতায় আসছে, তার এগুলো না বুঝে কোনো উপায় নেই। আমি যে কথা বললাম, এই কথাগুলো শোনা ছাড়া তার কোনো উপায় নেই। এই কথাটা আমি জোর দিয়ে বলে যাচ্ছি। আর সে কারণেই আমি আশাবাদী যে সরকার নামক প্রতিষ্ঠান দিয়েই সমাধান হবে। এখন এই সরকারের দিয়েই সমাধান হবে। তারও সমাধান না করা ছাড়া ও যে কথাই বলুক যে আগের সরকারের পাপের বোঝা বহন করতেছি, পাপের ফল ভোগ করতেছি, জনগণ ভোগ করতেছে, যাই ভোগ করুক, এ পাপ মোচন তাকেই করতে হবে, সেই করবে, আমার আপনাকে লাগবে, আমি আপনি তার পাশে আসি। নিশ্চিতভাবেই। অসংখ্য ধন্যবাদ ডক্টর এম শামসুল আলম, অনেক সময় দিয়েছেন এবং বিস্তারিতভাবেই সহজভাবে ব্যাখ্যা করেছেন। নিশ্চিতভাবে যারা নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছে সরকারের, তারা আপনার এই মূল্যায়ন গ্রহণ করবেন এবং এই সংকট থেকে, তীব্র সংকট থেকে, আইসিইউতে থাকা একটা পরিস্থিতি থেকে আমরা উত্তরণের প্রয়াস পাবো। দর্শক, আজ এই ছিল আজকের মিনিস্টার স্মার্ট এসি নিবেদিত দেশভাবনা। এই মুহূর্তের বাংলাদেশে বিদায় নিতে হবে। তবে তেল, গ্যাস, বিদ্যুৎ ব্যবহারে আমাদের নিশ্চয়ই সচেতনতারও দরকার রয়েছে, জরুরি একটা ব্যবস্থাপনার দরকার রয়েছে। সরকার তার পদক্ষেপগুলো নিয়ে এই সংকট থেকে আসলে জাতিকে উদ্ধার বা পরিত্রাণ করে সামনে ভালো সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন তো আমরা দেখতেই পারি। এই প্রত্যাশা রেখে শেষ করছি মিনিস্টার স্মার্ট এসি নিবেদিত দেশভাবনা এই মুহূর্তের বাংলাদেশ। শুভরাত্রি।